মানে বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে চাকরির জন্য টাকা দিতে হয়েছে তৃণমূল নেতাদের। তার হৃদয় যে কাঁপে না, পুরোটাই অভিনয়, সেটা বুঝতে পারি যখন এই ধরনের ঘটনাগুলো একজন প্রশাসক হিসাবে তাকে নাড়া দেয় না। পার্থ চট্টোপাধ্যায় কাকে দিয়ে কোন কোন জেলায় কাকে দিয়ে টাকা তুলতো সব জানতো। এটা কে বলছে? কুণাল ঘোষ বলছেন। এবং তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, স্পোক্স পারসন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এখনো সেরকম একজন মানুষ আছেন যিনি দুর্নীতিগ্রস্ত, যেটা মানে কুণাল ঘোষ বলছেন। তাহলে দুর্নীতিগ্রস্ত একজন মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন কেন? কি কারণে রাখলেন? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বহুদিন পর আমাদের সঙ্গে আড্ডায় এমন একজন আছেন যিনি সমকালীন রাজনীতি নিয়ে ধুরন্ধর বক্তৃতা দেন এবং প্রত্যেকটা ইস্যুকে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করেন। বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। বহুদিন পর আপনার সঙ্গে এই আড্ডা, এই কথোপকথন। কেমন আছেন এবং বাংলার যে বর্তমান পরিস্থিতি দেখছেন সেটাকে ডাইজেস্ট করা কতটা কঠিন হচ্ছে? এটা শিবম, খুব ভালো লাগছে যে অনেকদিন পরে তোমার সাথে আড্ডা দিতে পারছি। তোমার চ্যানেলে দিনের পর দিন আমার বক্তব্য গেছে, মাঝখানে কিছুটা সময় গ্যাপ ছিল, আবারও আমরা একসাথে হয়েছি। যে দেখো, মানে আমরা যারা পেশাগত জায়গা থেকে রাজনীতি চর্চা করি, বিশ্লেষণ করি, পেশাগত জায়গা থেকে নিখুঁত যত হতে পারি তত ভালো লাগে। নৈবেক্তিক ভাবে যত কথা বলতে পারি, মানে নিজের ভাবনা চিন্তার বাইরে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে সেটা যদি তুলে ধরতে পারি, ভীষণ আনন্দ অনুভব হয়। কিন্তু এমন কিছু সমাজের ঘটনা ঘটে যে ঘটনাগুলোকে আমাদের নাড়িয়ে দেয়। তেমনি একটি ঘটনা হলো যে সম্প্রতি 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া। এবং দেখো, চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে দুর্নীতি যেভাবে হয়েছে তাতে কোনো কোর্টের পক্ষেই সম্ভব নয় যোগ্য এবং অযোগ্যর মধ্যে তফাৎ করতে, যদি না রাজ্য সরকার নিজের থেকে অযোগ্যদের তালিকা দিয়ে দেওয়া বা যোগ্যদের তালিকা দিয়ে দিত, তাহলে একরকম ছিল। তুমি আমায় বলো যে যাদের চাকরি গেল, এদের মধ্যে আমার ছাত্রছাত্রী আছে, জানো তো। ইন্দ্রাণী বলে একটি মেয়ে আমাদের কাছে পড়াশোনা করেছে, আমাদের ক্লাসে 2nd পজিশন থাকতো। আমি দেখছিলাম যে ও মিডিয়াতে বাইট দিচ্ছে, খুব কষ্ট লাগছিল আমার। ওর বিয়েতে গেছি, ওর ছেলের অনুষ্ঠানে মানে মুখে ভাতে গেছি, ফলে আমার খুব কষ্ট লাগছিল যে আমার ছাত্রছাত্রী, একাধিক ছাত্রছাত্রী, তারা আজকে কর্মহীন অবস্থায়, তাদের বদনাম নিতে হচ্ছে। এবং এই ভালো ছাত্রছাত্রীরা না, তাদের বেশি কষ্ট এই কারণেই যে তারা তো মেধার ভিত্তিতে ঢুকেছিল, কিন্তু তারাও বুঝতে পারছিল যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা হাঙরের মতন করে টাকা গিলছে এবং বিপুল পরিমাণে টাকা তুলছে, এইটা কিন্তু ওরা বুঝতে পারছিল। এবং ওদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে এই হাঙ্গরদের জন্য শেষ পর্যন্ত আমাদের বিপদে পড়তে হবে না তো। যেভাবে চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকা তৃণমূলের নেতারা তুলছিল, যেটা প্রতিষ্ঠিত, শুধু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে, 11 কেজি সোনা পাওয়া গেছে। এবং তুমি এক একটা নেতা, হুগলির নেতা, হাওড়ার নেতা, বিভিন্ন জায়গার নেতাগুলো কোটি কোটি টাকা করেছে এবং সরকার কোনো উদ্যোগ নেয়নি। ধরো, আমি তোমায় বলছি, তোমার মনে থাকতে পারে করোনা পিরিয়ডে দিনের পর দিন এই 22 লক্ষ যারা মানে টেটে বসেছিল, মানে সেই সময় স্কুল সার্ভিস কমিশনে বসেছিল, তারা মনে আছে মানে দিনের পর দিন ধর্ণা দিত এবং ধর্ণা দিয়ে তারা বলবার চেষ্টা করতো যে দেখুন, নানা ধরনের জালিয়াতির মধ্যে চাকরিগুলো হয়েছে। ওরা কিন্তু প্রথমেই বলতো যে ওই মার্কশিট চেঞ্জ করেছে, ওরা বলতো তালিকায় নাম নেই তাও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ওরা বলতো যে র্যাঙ্ক জাম করেছে। তখন অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট প্রেস ক্লাবের বাইরে দিনের পর দিন তারা আন্দোলন করেছে, কেউ দেখায়নি এটা। একেবারে আমরা ডিজিটাল মিডিয়া এসে, আমার মনে আছে তখন আমরা প্রথম গিয়ে গেলাম এবং আমাদেরকে অনেক আক্রমণের সম্মুখীন প্রথম থেকে পড়তে হলো। আমি তোমায় বলছি,
তোমার ভূমিকা, শফিকুলের ভূমিকা, এরকম আরো কয়েকটা টিভি চ্যানেলের ভূমিকা, মানে ইউটিউবার, আর মেইন স্ট্রিমের মধ্যে সিএন, এই এই চ্যানেলগুলোই তো মেইন ভূমিকা পালন করেছিল। আজকে সিএন কে আমি স্মরণ করতে চাই আলাদা করে, কারণ করোনা পিরিয়ডে সিএন এর যে রোলটা ছিল ভীষণ ভীষণ পজিটিভ রোল ছিল। মানে সমাজের যত অন্ধকারের জায়গাগুলো সেগুলো সিএন তুলছিল। ফলে আমি আলাদা করে সিএন এর নামটা বললাম। তোমাকে বলছি যে সেই সময় কিন্তু মানে রাজ্য সরকার পাত্তাই দেয়নি। মানে ছাত্ররা আকুতি নিয়তি করছিল, তোমার মনে থাকতে পারে যে আমরা একবার দিদির সাথে কথা বলতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাই, তখন লাঠি পেটা করতো। একটা ডেপুটেশন দিতে গেলে পুলিশ পিটিয়ে তুলে দিত তাদেরকে। মানে কি অত্যাচার এদের উপরে করেছে, কি অত্যাচার করেছে, এখন সাধু বনছে সব। তারপরে এই 22 লক্ষের তরফ থেকেই কিন্তু মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, মানে জনস্বার্থ মামলা হলো। তারপরে মানে বলা যায় যে ঈশ্বর রূপে আবির্ভূত হলেন অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি প্রায় ব্যতিক্রমী একটার পর একটা যখন সিদ্ধান্ত নিচ্ছিলেন বা বিচার করছে, মানে জাজমেন্ট দিচ্ছিলেন, তখন কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে এই যে ছাত্ররা এতদিন ধরে ধর্নায় ছিল, অবস্থানে ছিল, যাদেরকে পুলিশ লাঠিপেটা করেছে, তাদের বক্তব্য কতটা সত্যি ছিল। তারা যত ধরনের জালিয়াতির কথা বলেছিল সবগুলো জালিয়াতি তখন কোর্ট মানে ধরা পড়লো, এবং সিবিআই তদন্ত যখন আদেশ করা হলো, তারপরে সিবিআই কিন্তু একইভাবে এই সমস্ত ধরনের ফ্রড, জালিয়াতি করা, এবং শেষ পর্যন্ত তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় সমেত একাধিক নেতা, পুরো মানে এসএসসি মানে কর্মকর্তারা সবাই জেলে। লজ্জার, বাঙালি হিসাবে এটা অত্যন্ত লজ্জার। এবং তুমি ভাবো, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল কুৎসা করবেন না, ঘটনা করবেন না, মিথ্যে কথা বলবেন না, আমাদের মেলাইন করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। কখনোই কিন্তু উনি মানে এই যে এসএসসির বিপুল পরিমাণে অন্যায় কাজ হয়েছে, গরিব মানুষ মানে বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে চাকরির জন্য টাকা দিতে হয়েছে তৃণমূল নেতাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো হৃদয় কাঁপার কথা ছিল, দুঃখ প্রকাশ করার কথা ছিল। উনি কিন্তু যে প্রকৃত অর্থে মানে মানে তার হৃদয় যে কাঁপে না, পুরোটাই অভিনয়, সেটা বুঝতে পারি যখন এই ধরনের ঘটনাগুলো একজন প্রশাসক হিসাবে তাকে নাড়া দেয় না। না হলে তুমি আমায় বলো, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ শক্তিধর মানুষ, তাকে বাদ দিয়ে কিছু তো হতে পারে না। ফলে কুণাল ঘোষ এখন এবিপি আনন্দের সাক্ষাৎকারে বলছেন, সুমনদেকে বলছেন যে পার্টির প্রথম সারির নেতারা সব জানতো পার্থ চট্টোপাধ্যায় কাকে দিয়ে কোন কোন জেলায় কাকে দিয়ে টাকা তুলতো, সব জানতো। এটা কে বলছে? কুণাল ঘোষ বলছেন। এবং তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, স্পোক্স পারসন। তাহলে কুণাল ঘোষের বক্তব্যটা থেকে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সবাই এগুলো জানতো। প্রথম সারির সবাই জানা মানে কি? প্রথম সারির মধ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে। আবার একই সাথে তোমায় বলছি, তিনি এমনও কথা কুণাল ঘোষ এই সাক্ষাৎকারে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী এখনো আছেন প্রভাবশালী, যিনি এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, 7.5 লাখ টাকা জেলের কারো কাছ থেকে নিয়েছিলেন, এবং তিনি বহাল তবিয়তে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় আছেন। আমার তো ভয়, আশঙ্কা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এখনো সেরকম একজন মানুষ আছেন যিনি দুর্নীতিগ্রস্ত, যেটা মানে কুণাল ঘোষ বলছেন। তাহলে দুর্নীতিগ্রস্ত একজন মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন কেন? কি কারণে রাখলেন? এখন দেখো, মানে খুব পরিষ্কার, যদি এই তদন্তটাকে সিবিআই সত্যি আন্তরিকভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে কুণাল ঘোষকে ডাকা উচিত, কুণাল ঘোষকে জেরা করা উচিত, বলা উচিত যে আপনি মুখে যে মন্ত্রীর নাম বলেছিলেন সেই মন্ত্রী কে। কারণ এমন তো হতেই পারে যে প্রভাবশালী মন্ত্রী যিনি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, কুণাল ঘোষ স্বয়ং বলছে সেই মন্ত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় রয়েছে। সেই মন্ত্রীকে যদি মানে সিবিআই তদন্ত করে, তাকে যদি তার বিরুদ্ধে তদন্ত হয়, তাহলে আমার ধারণা যে হার্ড ডিস্কটা পাওয়া যেতে পারে। তাহলে হয়তো এমন হতে পারে যে মিরর ইমেজ গুলো পাওয়া যেতে পারে।
তাহলে তো আমার ধারণা যে কোনটা জল কোনটা দুধ সেটা আলাদা হতে পারে। আমার ধারণা যে তাতে কাকড় এবং চালের মধ্যে তফাৎ হয়তো হতে পারে। এবং তাহলে আজকে যে 19,000-এর বেশি সৎ মানে শিক্ষক ছিলেন, মানে যাদের কোনো কালিমা ছিল না, যারা টাকা দিয়ে চাকরি পাননি, যাদেরকে যোগ্য আমরা বলছি, তারা কিন্তু বেঁচে যেতে পারে। ফলে সিবিআই তো উচিত ইমিডিয়েটলি মানে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সেই মন্ত্রী পর্যন্ত পৌঁছানো। মন্ত্রী পর্যন্ত পৌঁছলেই কিন্তু, আর মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্বার্থে সেই মন্ত্রীকে এখনো প্রোটেকশন দিচ্ছেন? দেখো, আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে তদন্তগুলো রাজনৈতিক সমীকরণে হয়। বহু ক্ষেত্রেই অভিজিৎ গাঙ্গুলি সমেত জয়মাল্য বাগচি একাধিক বিচারপতি বলেছেন যে কেন আপনারা তদন্তটা মাথা পর্যন্ত নিয়ে যেতে পারেন না। সিবিআই কে বলেছে, ইডি কে বলেছে, মানে কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায় সব টাকা তুলেছে নিজের জন্য, আমি বিশ্বাস করি না। পার্থ চট্টোপাধ্যায় কার জন্য টাকা তুলেছিল? কেন তার মানে পার্থ চট্টোপাধ্যায়ের মতন মানুষের কেন 50 কোটি টাকা বা তার বেশি লাগলো? 11 কেজি সোনা লাগলো? এই 50 কোটি টাকাটা কি শুধু পার্থ চট্টোপাধ্যায়ের, নাকি এর দলের জন্য, নাকি আরো শীর্ষ নেতৃত্বের জন্য? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সিবিআই এখনো খুঁজে বার করতে পারলো না, নাকি করতে চাইলো না, নাকি মাথা পর্যন্ত যেতে ভয় পেল, বা রাজনৈতিক সমীকরণের জন্য পার্থ চট্টোপাধ্যায় পর্যন্তই তদন্তটাকে এগিয়ে নিল আর তারপরে আর এগোলো না। এটা কিন্তু সত্যি বিশ্বাস করো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আজকে মানে যোগ্যরা চাকরি হারালো তো অযোগ্যদের জন্যই। আর এই অযোগ্যদের তৈরি করলো কে? অযোগ্যদের তৈরি করেছে তো তৃণমূল কংগ্রেস। মানে এই অযোগ্যরা তো হঠাৎ রাতারাতি অযোগ্য হয়ে ওঠেনি। এই অযোগ্যরা কিভাবে অযোগ্য হয়েছে সেটা হলো, মানে ওএমআর শিটে যার নাম্বার ছিল 9 সে হয়ে গেছে 59। এই অযোগ্যরা কিভাবে অযোগ্য হলো? তার কারণ প্যানেলে হয়তো নাম ছিল না, তাকেও মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে টাকার বিনিময়ে দিয়েছে। এরা অযোগ্য কেন হলো? পরীক্ষাতেই বসেনি, তাতেও তার নাম আছে। এরা কিভাবে অযোগ্য হলো? এদের মানে র্যাঙ্ক ছিল 1, আর সামনের দিকে মানে সমস্ত র্যাঙ্কে জাম করে সামনের দিকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এইভাবে একের পর এক দুর্নীতির মধ্য দিয়ে বিরাট সংখ্যক যারা চাকরি করেন তারা অযোগ্য হয়েছেন। এই অযোগ্য করা হয়েছে তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের লিপ্সার জন্য, লালসার জন্য, টাকা রোজগার করবার জন্য এক সমাজের অল্প বয়সী ছেলে মেয়েদের সর্বনাশ করেছেন, অল্প বয়সী ছেলে মেয়েদের জীবনটাকে ধ্বংস করেছেন, তাদেরকে অযোগ্য করেছেন। তাদেরকে শুধু অযোগ্য করেছেন তা নয়, টাকার বিনিময়ে তাদেরকে অযোগ্য করেছেন তা নয়, যারা যোগ্য আমার ছাত্রছাত্রী তাদেরকেও আজকে অযোগ্য পরিণত করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। ফলে এই দায়টা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। তিনি দায়টা বন্টন করে দিচ্ছেন, কখনো বিকাশ ভট্টাচার্যের নাম বলছেন, কখনো সিপিএম এর নাম বলছেন, কখনো বিজেপির নাম বলছেন, কখনো সুপ্রিম কোর্টকে দায়বদ্ধ করছেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, পুরো একজন সংবিধানের বিশ্লেষক হিসাবে আমি তোমায় বলতে পারি যে সংবিধানে মন্ত্রিসভার ব্যক্তিগত মানে শিক্ষামন্ত্রী যদি কোনো ভুল কাজ করেন বা অন্যায় কাজ করেন, কোনো দুর্নীতি করেন, তার দায়টাও সরাসরি মুখ্যমন্ত্রীর। এটা আন্ডার কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের যে যৌথ দায়িত্ব তার মধ্যে পড়ে। এই যৌথ দায়িত্বের মধ্যে কি পড়ে? যে কোনো মন্ত্রিসভার সদস্য যদি ভুল কাজ করেন তার দায়টা নেতা হিসাবে মন্ত্রিসভার প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীর উপরে পড়ে। ফলে এই দায়টা মুখ্যমন্ত্রীকে নিতে হবে।